আসি। ওয়ার্ল্ড ব্যাংক আজকের বললো ভারতের মানে সম্বন্ধে যেটা বললো যে আমরা নাকি পার ক্যাপিটা ইনকাম যেটা এখন ৩,৫০০ ডলার আছে, আর যেটা নাকি ২২-২৫ হাজার ডলার অ্যাচিভ করেছে আমেরিকা, তো তার 1/4 মানে 25%, মানে ধরুন ওদের যদি 24,000 হয় তো 6,000 ডলার অ্যাচিভ করতেই নাকি 75 বছর লেগে যাবে, যেখানে চায়না নাকি 10 বছরের মধ্যে অ্যাচিভ করে নেবে। কিছুদিন ধরে আমরা বাংলাদেশে একটা আন্দোলনের একটা নাড়া শুনছিলাম যে তুই কে আমি কে, রাজাকার রাজাকার। আমরা ইউএসএ নিয়ে একটু আজ আলোচনা করব। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ইমরান খানকে আমরা জানি, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি আজকাল কিন্তু জেলে, এবং তার সমস্ত রাজ্যপাটও মুছে গেছে বললে চলে। মানে তার সমস্ত সৈনিকরা, তার নিজের দলের লোকরা, দল সবটাই প্রায় মুছে গেছেই বলে চলে। শেখ হাসিনাও প্রায় মুছে গেছেই বলে চললে, কারণ তিনি আজ পলাতক। নিজের দেশে নিজের সাম্রাজ্য ছেড়ে 18 বছর ধরে যে দেশকে তিনি রাজত্ব করেছেন, একচ্ছত্র রাজত্ব বললে চলে, সেই দেশ থেকে পালাতে হয়েছে। আমরা দেখছি যে ইন্ডিয়াতেও খালিস্তানি মুভমেন্ট, কৃষক আন্দোলন, বিশেষ করে পাঞ্জাবিদের মধ্যেই কৃষক আন্দোলনটা বেশি দেখা যাচ্ছে। মণিপুরের রাইটসটা তো, মণিপুরের যে যুদ্ধ, গৃহযুদ্ধ, সে তো বছর 2 ধরে চলছেই। নর্থ ইস্ট মোটামুটি একটা ততষ্ট হয়ে আছে, ভয়ে ততষ্ট হয়ে আছে। এগুলো কেন? ইলেকশনের আগে, মানে আমাদের লোকসভা ইলেকশনের আগে আমরা গভর্নমেন্টকে কত স্ট্রং দেখেছি, অনেকভাবে ভালো ভালো ডিসিশান নিয়েছে। বাট অন্যান্য মানে দেশের মতো, যেমন চায়না বলুন, রাশিয়া বলুন, ডিক্টেটরশিপ কিন্তু আমাদের ছিল না। কিন্তু এটাকে কিন্তু রটানো হয়েছে যে মোদি যদি আবার আসে তাহলে কিন্তু ডিক্টেটরশিপ চলে আসবে, কনস্টিটিউশন চেঞ্জ করে দেবে। মানে একটা বেশ ভয়াবহ ব্যাপার আর কি। তো এগুলো কেন? এই সবটাই কিন্তু মানে আমেরিকারই হাত। আমরা দেখছি যে আমেরিকা সুপার পাওয়ার, বরাবরই সুপার পাওয়ার, কিন্তু চায়না হঠাৎ করে আমেরিকাকে টক্কর দেওয়ার জন্য বেশ একটা মানে দ্বিতীয় স্থানে আছে। বেশ একটা পাল্লা ভারী করেছে, যে যেভাবে হোক আমেরিকাকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে আসবে। এই দেখুন, এখন অলিম্পিক যে চলছে, মেডেলে দেখবেন সোনা জেতাতে কখনো আমেরিকা যাচ্ছে, কখনো চায়না যাচ্ছে, কখনো আমেরিকা যাচ্ছে, কখনো চায়না যাচ্ছে। তো প্রায় 40-40টা করে সোনার মেডেল হয়ে গেছে। যদিও আমেরিকা সব মিলিয়ে 100-র উপরেই মেডেল জিতেছে, তথাপি সোনা জিতায় আমেরিকা কখনো ছাপিয়ে যাচ্ছে, কখনো চায়না ছাপিয়ে যাচ্ছে। 1-2, 1-2, 1-2। তো এই দুই সুপার পাওয়ারের লড়াইয়ে আমাদের মতো যারা গরিব কান্ট্রি, ভারত, পাকিস্তান, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, আমরা কিন্তু একটা খুব ভয়ের আবহের মধ্যে আছি। আমরা জানি যে বেশ কিছুদিন ধরে বাংলাদেশে খুবই মানে একটা ভয়াবহ পরিস্থিতি। কি না, কোটার বিরুদ্ধে আন্দোলন, ছাত্র আন্দোলন, কোটার বিরুদ্ধে ছাত্র আন্দোলন। তো কোটা কি না, যারা মুক্তিযোদ্ধা ছিল 1971 সালে, যারা মুক্তিযোদ্ধা ছিল, তাদের ফ্যামিলিদের একটা 30% সরকারি চাকরির একটা কোটা আছে, মানে তারাই 30% চাকরি পাবে। তো ঠিক আছে, 2018 সালে
শেখ হাসিনা নিজেই কিন্তু এই কোটাটা তুলে দিয়েছিল, কিন্তু আবার কিন্তু এই 2024 সালে 5ই জুন ওখানকার হাইকোর্ট, বাংলাদেশের হাইকোর্ট সেটাকে আবার নিয়ে এসছে। তো তাতে করে হাসিনার তো মানে হাসিনা তো নিজেই তুলে দিয়েছিল, 2018 সালে কোটা তুলে দিয়েছিল। তাহলে হাসিনার খুব একটা বেশি মানে কোটার সপক্ষে বা বিপক্ষে কিছু বলা বা করার কিছু ছিল না, কারণ যেহেতু হাইকোর্ট বলে দিয়েছিল, হাইকোর্ট রায় দিয়েছিল। এখন তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট কিন্তু রায় দেয় যে না, এই কোটা উঠিয়ে দেওয়া হলো। এর আগেও আমি একটা হাসিনাকে নিয়ে একটা এপিসোড করেছিলাম, তাতে বলেছিলাম যে 7% কোটা আছে, তার মধ্যে 5% মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের জন্য, 1% বোধহয় তৃতীয় লিঙ্গের জন্য, 1% হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টদের জন্য, ডিসেবলদের জন্য। তো সে যাই হোক, তো কোটা তো উঠিয়ে দিল, কিন্তু তারপরেও কিন্তু আন্দোলন থামলো না। আন্দোলন 10 গুণ হয়ে গেল। আন্দোলন 10 গুণ হয়ে গেল। কী হলো না, হাসিনার একটা এই হাইকোর্টের মানে রায়ের সপক্ষে একটা যখন সাংবাদিক সম্মেলন করে বললো যে মুক্তিযোদ্ধার ফ্যামিলিরা কি পাবে না, তাহলে কে পাবে? রাজাকাররা পাবে। তো এই রাজাকার এই কথাটা একটা মানে কি বলবো, একটা ভীষণভাবে বাংলাদেশে প্রভাব ফেললো ছাত্রদের মধ্যে। কিন্তু ওরা কি সত্যি ছাত্র ছিল? সত্যি কিন্তু ছাত্র ছিল না। ইউএসএ থেকে বিলিয়ন ডলার এসেছে হাসিনা সরকারকে ফেলার জন্য। কেন না, হাসিনা সরকারকে 2023 সালের লোকসভা ইলেকশনের আগে কিন্তু ইউএসএ বলেছিল যে তোর ইলেকশানে কিছু খরচাপাতি করতে হবে না, ইলেকশান আমি একাই জিতিয়ে দেবো। সেন্ট লরেন্স যে দ্বীপটা আছে, সেই দ্বীপটাতে নৌবাহিনী প্রসার করার জন্য মানে অ্যাপ্রুভাল দিতে হবে। আর কি করতে হবে, তার সাথে সাথে মায়ানমারের কিছু অংশ নিয়ে, বাংলাদেশের মানে মায়ানমার সংলগ্ন কিছু অংশ নিয়ে একটা ক্রিশ্চান কান্ট্রি করবে, যে ক্রিশ্চান কান্ট্রিটার মধ্যে ইউএসএ তার সেনাবাহিনী, তার লোকজন রেখে, তার কূটনৈতিক সিআইএকে দিয়ে, গুপ্তচর সিআইকে দিয়ে চায়নাকে কন্ট্রোল করবে। চায়নাকে কন্ট্রোল করতে গিয়ে বাংলাদেশকে ইউজ করছে, আমাদের ইন্ডিয়ার 7 সিস্টারকে ইউজ করছে, মণিপুরকে উত্তপ্ত করে রেখে দিয়েছে, খালিস্তান যে মুভমেন্ট তাকে উত্তপ্ত করে দিয়েছে। এই তো রিসেন্টলি বলছে যে হাসিনা তো গেল, এবারে মোদির যাওয়ার পালা। কে না, খালিস্তান মুভমেন্টের যে হিরো হোক আর জিরো হোক আর রাষ্ট্রদ্রোহ হোক আর যেই হোক, সে বলল যে এবারে মোদির পালা। কী করে বলতে পারে? বলতে পারে কারণ এর ব্যাকগ্রাউন্ড সামলাচ্ছে কিন্তু টোটাল ইউএসএ। কারণ ইউএসএ সুপার পাওয়ার তাকে ধরে রাখতে হবে এবং সারা পৃথিবীকে তাকে কন্ট্রোল করতে হবে। তার জন্য চায়নাকে কন্ট্রোল করতে হবে। চায়নাকে কন্ট্রোল করার জন্য চায়নার কাছাকাছি আসতে হবে এবং চায়নার যে পড়োশী দেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, ভিয়েতনাম, এদেরকে দুর্বল করে রাখতে হবে, যাতে করে পাপেট সরকার, মানে এই দুর্বল করে রাখলে কী হবে, এই দুর্বল করে রাখলে যে সরকারটা থাকবে, সেই সরকার কিন্তু এদের মানে ইউএসএর কথাই চলবে এবং ইউএসএ কন্ট্রোল করবে। এর অনেক প্রমাণ আমরা পেয়েছি, আপনারা দেখে নেবেন, গুগল সার্চ করে, বিভিন্ন ধরনের ইউটিউবে আছে। বিলিয়ন ডলার বাংলাদেশে খরচা করেছে এই যে ছাত্র আন্দোলন। এই ছাত্ররা কারা? অ্যাকচুয়ালি ছাত্ররা কিন্তু অরিজিনালি যে ওদের মুসলিম একটা সংগঠন আছে, যারা মানে টেরোরিস্ট সংগঠন বলা যায়, একটা বড় এনজিও বলে জানি যেতে দাবি করে, সেই এনজিওর কাছে ফান্ড আসছে এবং যত ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে যত ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে, তা স্টুডেন্টদের সাথে মিশে গিয়ে সেই সব জঙ্গিরা কিন্তু আন্দোলনটাকে তীব্র থেকে তীব্রতর করেছে এবং হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছে। হাসিনাটা জানতো যে তাকে কিন্তু পদত্যাগ করতে হবে, কারণ হাসিনাকে 2 মাস আগে কিন্তু বলেছিল যে সেন্ট লরেন্স দ্বীপটা দেওয়া হোক আমাদেরকে, আমাদের নৌবাহিনী ওখানে প্রসার করা হবে এবং আমরা একটা ক্রিশ্চান দেশ করব।
তখন হয়তো বলতে পারেনি, কিন্তু এখন কিন্তু শেখ হাসিনা কিন্তু জনসম্মুখে বলেছে যে ইউএসএ আমাকে বলেছিল এবং ইউএসএ কন্ট্রোল করছে। দেশবাসীর উদ্দেশ্যে কিন্তু খোলা চিঠি দিয়েছেন, দেশবাসীকে বলেছে যে তোমরা কিন্তু সাবধান হয়ে যাও, ইউএসএর দ্বারা কন্ট্রোল যাতে না হয় সেটার জন্য কিন্তু সাবধান হয়ে যাও, যাতে করে নিজের দেশকে, নিজের মানে দেশের নাগরিক যারা আছে তারা সুস্থভাবে জীবনযাপন করতে পারে এবং যাতে করে যাতে লড়াই যাতে মানে হিন্দুদের উপর অত্যাচার ভিন্ন ভিন্নভাবে বিভিন্ন জায়গায় যে লুট মানে চলছে, লুটতরাজ চলছে এবং অরাজকতা চলছে, সেটাকে বন্ধ করার জন্য। ইভেনলি যে ওদের ডক্টর ইউনিস, যিনি অন্তর্বর্তী যে সরকার তার যে প্রধান হয়েছেন, তিনিও বলছেন যে ভারত যদি বাংলাদেশের দিকে মানে কুদৃষ্টিতে তাকায় তাহলে কিন্তু সেভেন সিস্টারকে আমরা ততষ্ট করে রেখে দেবো। এই সেভেন সিস্টার মানে নর্থ ইস্টে যে 7টা রাজ্য, আসাম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, মিজোরাম, অরুণাচল প্রদেশ, এগুলোকে সেভেন সিস্টার বলা হয়। মানে এই সেভেন সিস্টারের একটাই করিডোর কিন্তু আছে, সেটা হচ্ছে চিকেন নেক, যেটা হচ্ছে শিলিগুড়ি করিডোর, খুব ছোট, 28 কিলোমিটার প্রশস্ত। এই চিকেন নেক বলা হয় এই কারণে, মানে মুরগির গলার মতো সরু, ওখানে যদি কিছু একটা করে দেওয়া যায়, চায়না তো ওত পেতে বসেই আছে, ওখানে কিছু একটা করে দিলে টোটাল কানেক্টিভিটি নষ্ট হয়ে যাবে এবং টোটাল কানেক্টিভিটি নষ্ট হয়ে গেলে সেভেন সিস্টার কিন্তু আলটিমেট একটা ভীষণ ভয়াবহ পরিস্থিতিতে পড়ে যাবে, যাতে করে কন্ট্রোল না করতে পারে ইন্ডিয়া। সেদিক দিয়ে কিন্তু পাকিস্তানের আইএসআইও চাইছে, আবার চায়নাও চাইছে, আবার এখন তো বাংলাদেশ হুমকিই দিচ্ছে। বাচ্চা ছেলে বাংলাদেশের, যে আমরা ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা সব নিয়ে একটা মানে মুসলিম বাংলাদেশ কান্ট্রি করব। বাচ্চা ছেলে বলছে, ইউটিউবে দেখবেন, শুনলে হাসিও লাগে। তো যাই হোক, সবটাই কিন্তু এই যে বলাটা এত মানে সহজ নয়। এটা বলতে পারছে এই কারণে ওদেরকে দিয়ে বলানো হচ্ছে এবং ফান্ড, অগাধ ফান্ড আসছে, মানে ওদের টাকা পয়সার এই জঙ্গি সংস্থাগুলো, যারা নাকি এই আন্দোলন করছে, যারা ইউনিভার্সিটির মধ্যে নিজেদেরকে ছাত্র বলে দাবি করছে। 1971 সালে মুজিবুর রহমান মানে লড়াই করে দেশকে স্বাধীন করলো, বা পাকিস্তান থেকে বাংলাদেশে নিয়ে স্বাধীন করলো, তার সমস্ত মূর্তি ভেঙে দিল। মানে তার কোনো মানে, কিন্তু ওই টাকাতে যে ছবিটা আছে, তো টাকাগুলো কেন এখন চলছে? টাকাটা তো ছিঁড়ে দিতে পারে, তাই না? টাকাটা তো ছিঁড়ে দিলেই তো হয়ে যেত, সেটা ছিঁড়তে পারছে না, কারণ তার টাকারকে তো কিছু করা যাবে না, টাকাকে তো রাখতেই হবে, টাকা ছাড়া তো অচল। সেই জন্য এই স্বার্থ নিয়েই চলছে। তো ইন্ডিয়াকে কিন্তু আরও বেশি স্ট্রং হতে হবে, ইন্ডিয়ার ফরেন পলিসি আরও বেশি স্ট্রং হতে হবে, যাতে করে ইউএসের কন্ট্রোলে সবাই যাতে না আসে। বিরোধী দলগুলোকেও আরও বেশি শক্ত হতে হবে, একজোট হয়ে কাজ করতে হবে। না হলে কিন্তু পাকিস্তানের যেমন হাল হয়েছিল, বাংলাদেশের যেমন হাল হয়েছে, আগামী 2 বছরে হয়তো ইন্ডিয়ারও সেই একই হাল হতে পারে। কারণ এই মুভমেন্টগুলো, যে খালিস্তান মুভমেন্ট, এই মণিপুর রাইটস, বিভিন্ন ধরনের যে কাশ্মীরের যে জঙ্গি হানা, এগুলো যদি না থামে বা না কন্ট্রোল করা যায়, তো এগুলো আস্তে আস্তে কিন্তু ভয়ানক আকার ধারণ করবে। একটা ভয়ানক আকার ধারণ করা মানে মানে অস্থায়ী পরিবেশ। যতই যাই থাকুক না কেন, আমার কোটি সম্পত্তি, কোটি মানে অ্যাসেট আছে, বাড়ি আছে, ঘর আছে, যদি আমার দেশ সুরক্ষিত না থাকে, তা আমি কিন্তু রিফিউজি হয়ে যাব। মানে আমার ওই সম্পত্তির কোনো দাম নেই। দেশ আগে, সবার আগে দেশ। আমরা যারা রাষ্ট্রবাদী, আমরা দেশকে ভালোবাসি, আমরা তো বলবো যে দেশের জন্য আমরা প্রাণপাত করতে রাজি আছি, দেশ যাতে এগোয়। এবং এই যে বলছে না ওয়ার্ল্ড ব্যাংক, শুরুতেই যে বললাম যে 75 বছর লেগে যাবে, এগুলো কী করে বলে, হঠাৎ করে কী করে বলে? কারণ সবাই চাইছে, সবাই দেখছে যে ইউএসএ বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে ইন্ডিয়ার এবার নেক্সট নজর কিন্তু ইন্ডিয়ার উপরে, যে ইন্ডিয়ার যে যাতে অর্থনৈতিক কন্ডিশান
খারাপ হয়, মানে অস্থায়ী পরিবেশ তৈরি করা যায়, টেরোরিস্ট অ্যাটাক করা যায়, মানে একটা মানে দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়া যায়, তাহলে আবার ওই বাংলাদেশের মতো হাল হবে, আবার সেই 50 বছর পিছিয়ে যাবে। যে আমরা বলছিলাম যে 2047 সালের মতো আমরা বিকশিত ভারত হবো, তো 2047-এ কী করে হবে যদি এরকম একটা অরাজকতার সৃষ্টি হয়, নিজেদের গৃহযুদ্ধ সৃষ্টি হয়। সিরিয়ার আজ অবস্থা দেখুন না, নিজের বাড়িতে থাকতে পারে না একজন মানে মহিলা। আমি শুনেছি যে একজন মহিলা নিজের বাড়িতে মানে তার গ্যাসের যে সরঞ্জাম এবং হাঁড়ি করা বা এইসব রান্নার যে সরঞ্জাম আনতে গেছে, তো সেটাও আনতে পারিনি। তাকে টেরোরিস্টরা বলেছে যে আগে আমাদের শরীর দিতে হবে, তারপর তুমি তোমার জিনিসপত্র নিয়ে যাবে। তো নিজের বাড়িতে ঢোকার মতো পারমিশন তাদের নেই, নিজের জিনিসপত্র নেওয়ার মতো পারমিশন নেই। তো সেই জন্যই বলি, দেশের সুরক্ষা আগে, দেশ না থাকলে কোনো কিছুই থাকবে না। তো আমাদেরকে ইউএসএ থেকে আরও বেশি করে সতর্ক থাকতে হবে। ইউএসএ যাতে করে মানে এই সিআইএ যে এজেন্ট আছে, পাকিস্তানে যে আইএসআই আছে, এখন তো পাকিস্তানের আইএসআই কিন্তু সিআইএর সাথে মিলে আছে, কারণ পাকিস্তান গভর্নমেন্ট তো পাপেট গভর্নমেন্ট, টোটাল ইউএসএর কথাই চলছে। ইউএসএ যেমন বলছে তেমন। এই যে বাংলাদেশের যে এই অরাজকতা, এই যে আন্দোলন, এ তো আইএসআইরই হাত। ইউএসএ তো ফান্ড দিয়েছেই, কিন্তু আইএসআই তাদের নিজস্ব লোকজন মানে ইউনিভার্সিটির মধ্যে ছাত্র বেশে ঢুকিয়ে দিয়ে আন্দোলন করেছে। তা না হলে এই যে ইস্যু একটা তুলেছিল যে কোটা তো বন্ধ হয়ে গেছে, কোটা তো তুলেই দিয়েছে সুপ্রিম কোর্ট, তারপরেও কেন এই হাল হলো? কোটা তুলে দেওয়ার পরের দিনই মানে আরও 10 গুণ আরও বেশি অত্যাচার। এখন তো হিন্দুদের উপর অত্যাচার, হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে। তো আমার যদি শেখ হাসিনার বিরুদ্ধে থাকে যে শেখ হাসিনা অনেক বেশি আর করাপশান করেছে, তার দলের লোকজনকে তিনি কন্ট্রোল করতে পারেনি, তো ঠিক আছে, তো শেখ হাসিনা চলে গেছে, ওকে, তো তাহলে হিন্দুদের উপর কেন অত্যাচার হচ্ছে? কিছুই না, এই মৌলবাদীরা। কি একজন মায়ানমার নাকি মালয়েশিয়াতে ছিল, তা মালয়েশিয়া থেকে হঠাৎ করে চলে এসেছে, সেই নাকি প্রধানমন্ত্রীর দাবিদার। একজনকে হঠাৎ করে বক্তৃতা দিচ্ছে যে আমি শিক্ষামন্ত্রী হলে 5 বছরের মধ্যে আমি সব কিছু চেঞ্জ করে দেবো। ওরা কি জানে, যারা আছে এখন কি জানে শিক্ষার? আমি 5 বছরের মধ্যে শিক্ষার ব্যবস্থাটাকেই চেঞ্জ করে দেবো। সবাই এরকমই মানে কি বলবো, যে সিরিয়া, ইরাক, ইরান, মানে সবটাই তো আমেরিকার কন্ট্রোলে। সবটাই তো গৃহযুদ্ধ লাগিয়ে রেখে দিয়েছে, এখন বাংলাদেশকে লাগিয়ে দিয়েছে। পাকিস্তান তো অলরেডি দেউলিয়া। তো ইন্ডিয়ারও মানে উলঝে রেখে দিয়েছে, কখনো খালিস্তানি মুভমেন্ট করাচ্ছে। ফান্ড কিন্তু প্রচুর আছে। যে খালিস্তানি মুভমেন্টের যে হিরো পান্নু, সে তো কোথায়? কানাডায় থাকছে, কানাডারও বাসিন্দা, আমেরিকাও থাকছে। আমাদের মানে তো একবার তো অ্যাটেম্প নিয়েছিল, কিন্তু মারতে পারেনি। তো সেটা নিয়ে একটা বিশাল একটা জলঘোলা হয়েছে যে ইন্ডিয়ান এজেন্সি আমাদের সিটিজেনকে মারার চেষ্টা করছে। তো এই একটা জিও পলিটিক্সের একটা দামাডোল চলছে। আস্তে আস্তে সেগুলো আমাদের খুব শক্ত হাতে কন্ট্রোল করতে হবে। এই বলে আজকে শেষ করলাম। নমস্কার।